হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বায়োলানেট আরও একটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ থেকে তোমাদের জন্য নিয়ে আসছি কোশ্চেন আনসার সিরিজ। এই কোশ্চেন আনসার সিরিজগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে সামনে যাদের নার্সিং এক্সাম রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়াও তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু এই কোশ্চেন আনসার সিরিজগুলো দেখতে পারো, তোমাদের জন্য খুবই উপকৃত হবে। এখানে 20টা কোশ্চেন রয়েছে, তোমরা সমস্ত কোশ্চেনগুলো দেখো আর যে আনসারগুলো পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আমি তোমাদেরকে এখানে শুধু উত্তর নয়, উত্তরের সাথে সাথে অনেক এক্সট্রা ইনফরমেশন দেবো, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা সেগুলো লিখে রাখতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে কোশ্চেন আনসার সিরিজটা, আজকের যে ক্লাসটা স্টার্ট করি। দেখো আমাদের স্ক্রিনে প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, পায়রার কতগুলো বাইথলি থাকে? 9টি, 10টি, 8টি নাকি 7টি? এই প্রশ্নের যে সঠিক আনসার হয়ে যাবে 9টি বাইথলি থাকে। পায়রার ফুসফুসের সঙ্গে এই 9টা বাইথলি যুক্ত থাকে, কারণ পায়রা যেহেতু খেচর অভিযোজনের প্রাণী, পায়রাকে উড়তে হয়, সেই জন্য ওড়ার সময় তার দেহটা যাতে হালকা হয় তার ফুসফুসের সঙ্গে বাইথলি যুক্ত থাকে। চলো আমরা দ্বিতীয় কোশ্চেনে যাই। দ্বিতীয় কোশ্চেন কি রয়েছে, একটি প্রকল্পিত হরমোনের নাম। 4টে অপশন রয়েছে, ফ্লোরিজেন, অক্সিন, জিব্বারেলিন নাকি ইথিলিন। এখানে যে অপশনটা সঠিক হয়ে যাবে সেটা হবে ফ্লোরিজেন। ফ্লোরিজেন হলো একটি প্রকল্পিত হরমোন। আর একটা প্রকল্পিত হরমোনের ইম্পর্টেন্ট রয়েছে যেটার নাম ভার্নালিন। এই প্রকল্পিত হরমোন কোনগুলোকে বলা হয়? যে সমস্ত হরমোন উদ্ভিদ দেহে সংশ্লেষিত হয়, এদের কাজও জানা গেছে কিন্তু এদের রাসায়নিক গঠন সম্পর্কে জানা যায়নি, তাদেরকে বলা হয় প্রকল্পিত হরমোন। বাকি যে হরমোনগুলো রয়েছে দেখো, অক্সিন, জিব্বারেলিন, ইথিলিন, এই সমস্ত হরমোন প্রাকৃতিক হরমোন। এর মধ্যে এই ইথিলিন হলো একমাত্র উদ্ভিজ্জ হরমোন যেটা গ্যাসীয় হরমোন। ইথিলিন কি কাজ করে? ফল পাকাতে সাহায্য করে। আর ফ্লোরিজেন ফুল ফোটাতে সাহায্য করে। ফ্লোরিজেন আর ভার্নালিন দুটোই কিন্তু ফুল ফোটাতে সাহায্য করে। তো চলো 3 নম্বর কোয়েশ্চেনে যাই। 3 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে দেখো, বাইসেপস হলো একটি ড্যাশ পেশির উদাহরণ। 4টে অপশন রয়েছে, অ্যাবডাক্টর, এক্সটেন্সর, ফ্লেক্সর নাকি রোটেটর। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে বাইসেপস হলো ফ্লেক্সর পেশি। এই ফ্লেক্সর পেশি কি কাজ করে? ফ্লেক্সন ক্রিয়ায় অংশগ্রহণ করে। ফ্লেক্সন ফ্লেক্সন ক্রিয়াটা কি? দুটো হাড় যখন একটা অস্থিসন্ধি দিয়ে যুক্ত থাকে, সেই দুটো হাড়কে কাছাকাছি নিয়ে আসতে সাহায্য করে এই ফ্লেক্সর পেশি। যেমন ধরো আমাদের হাতের মধ্যে যে রয়েছে কনুই, কনুইয়ের এক পাশে হিউমেরাস হাড় দিয়ে যুক্ত থাকে, আরেক পাশে রেডিয়াস আলনা হাড় দিয়ে যুক্ত থাকে। এই দুটো হাড়, হিউমেরাস হাড়ের ওপরে এই ফ্লেক্সর পেশি, বাইসেপস পেশি থাকে, যেটা কি করে এই দুটো হাড়কে সামনাসামনি আনতে সাহায্য করে। তো চলো এর পরে আমরা যাই 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়ার কারণ কি? 4টে অপশন রয়েছে, বাঘ সংরক্ষণ, সুন্দরী গাছের প্রাচুর্য, জীববৈচিত্র্য নাকি ম্যানগ্রোভ অরণ্য। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেওয়ার কারণ ম্যানগ্রোভ অরণ্যের যে বিচিত্রতা বা বৈচিত্র্যতা, তার জন্য কিন্তু সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়া হয়েছিল। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দিয়েছিলেন কোন সংস্থা? দিয়েছিলেন ইউনেস্কো নামক যে সংস্থা রয়েছে। এই ইউনেস্কো সংস্থা সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দিয়েছিল কত খ্রিস্টাব্দে? 1987 খ্রিস্টাব্দে। এই কোশ্চেনটাও পরীক্ষাতে আসে, সুন্দরবনকে কত খ্রিস্টাব্দে আর কোন সংস্থা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দিয়েছিল? ইউনেস্কো নামক সংস্থা। আর কত খ্রিস্টাব্দে? 1987 খ্রিস্টাব্দে। চলো আমরা যাই 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, নাইট্রেট থেকে নাইট্রোজেন উৎপাদন হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন নাকি কোনোটাই নয়। দেখো অ্যামোনিফিকেশন মানে অ্যামোনিয়া উৎপন্ন হয়, নাইট্রিফিকেশনে নাইট্রোজেন উৎপন্ন হয়, কিন্তু ডিনাইট্রিফিকেশনে নাইট্রোজেন মুক্ত হয়, নাইট্রেট মূলক থেকে নাইট্রোজেন মুক্ত হয়, সেই জন্য এই প্রক্রিয়াটাকে বলা হয় ডিনাইট্রিফিকেশন। নাইট্রেট থেকে নাইট্রোজেন উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় ডিনাইট্রিফিকেশন। এই ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় যে এটা 3 নম্বরটা আনসার হবে। আমার দুটো নিয়েই আনসারটা করা হয়ে গেল, নাইট্রিফিকেশন হবে না, এটা আনসারটা হবে ডিনাইট্রিফিকেশন। তো চলো এই যে ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় কোন ব্যাকটেরিয়া অংশগ্রহণ করে? সিউডোমোনাস আর থিওব্যাসিলাস। সিউডোমোনাস আর থিওব্যাসিলাস।
তো এই দুটো ব্যাকটেরিয়া রয়েছে যারা ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। চলো আমরা যাই 6 নম্বর কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, ডিএনএ তে অবস্থিত পিরিমিডিন বেস কোনগুলো? দেখো এখানে অপশন এলিমিনেট করতে পারবে তোমরা। অপশন এলিমিনেট কি করে করবে? 4টে অপশন রয়েছে দেখো, অ্যাডেনিন থাইমিন, অ্যাডেনিন গুয়ানিন, অ্যাডেনিন ইউরাসিল আর সাইটোসিন থাইমিন। দেখো এখানে যে অ্যাডেনিন অপশনটা রয়েছে, এই অ্যাডেনিন হলো একটা পিউরিন বেস, সেই জন্য তিনটেতেই যেহেতু অ্যাডেনিন রয়েছে ওই তিনটে বাদ হয়ে যাবে, যেখানে পিরিমিডিন বেস চেয়েছে, তো সেই জন্য সঠিক আনসার হয়ে যাবে সাইটোসিন ও থাইমিন। 7 নম্বর কোশ্চেনে চাই, দেখো 7 নম্বর কোশ্চেন কি রয়েছে, XXY এই যে ক্রোমোজোম সম্পন্ন ব্যক্তিটি কোন রোগে ভুগছেন? 4টে অপশন রয়েছে, টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, ডাউন সিনড্রোম নাকি এইডস। এই প্রশ্নের যে সঠিক আনসার হয়ে যাবে সেটা হয়ে যাবে ক্লাইনফেল্টার সিনড্রোম। ক্লাইনফেল্টার সিনড্রোম হলো সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ। এই সেক্স ক্রোমোজোম ঘটিত রোগে কি হয়, এখানে সেক্স ক্রোমোজোমে ট্রাইজোমি দেখা যায়, ট্রাইজোমি। এই ট্রাইজোমিতে কিরকম ক্রোমোজোমের বিন্যাস দেখা যায়? আমাদের দেহকোষে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, 2n+1 সংখ্যক ক্রোমোজোম যখন থাকে তখন সেটাকে ট্রাইজোমি বলা হয়। এখানে দেখো আমাদের সেক্স ক্রোমোজোম দুটো থাকার কথা, অর্থাৎ হয় XX না হলে XY থাকার কথা, সেই জায়গায় এখানে আরো একটা বেশি রয়েছে, সেই জন্য এটাকে ট্রাইজোমি অবস্থা বলছে। আর এখানে ক্লাইনফেল্টার সিনড্রোম এই ধরনের ক্রোমোজোম বিন্যাস দেখা যায়। এখানে অনেক সময় দিয়ে থাকে যে ক্লাইনফেল্টার সিনড্রোম কোন ধরনের রোগ, এটা হচ্ছে সেক্স ক্রোমোজোমের ট্রাইজোমি ঘটিত একটা রোগ, বা ট্রাইজোমিতে কিরকম ধরনের ক্রোমোজোম বিন্যাস থাকে সেটাও চায়, তখন কি বলবে 2n+1 সংখ্যক ক্রোমোজোম থাকে। চলো 8 নম্বর কোশ্চেনে যাই। 8 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি আদ্য প্রাণী বা প্রোটোজোয়া ঘটিত রোগ? এখানে 4টে অপশন রয়েছে, ম্যালেরিয়া, টাইফয়েড, ডেঙ্গু, হাম। এই প্রশ্নের যে সঠিক আনসার হয়ে যাবে ম্যালেরিয়া। আর এই ম্যালেরিয়া যে আদ্য প্রাণীর দ্বারা সংক্রমণ ঘটে সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভক্স। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট আর প্রচুর পরীক্ষায় প্রচুর বারই দেখা যায়। প্লাজমোডিয়াম ভাইভক্স হয় দেয় ম্যালেরিয়া কি ঘটিত রোগ? 4টে অপশন দিয়ে দিতে পারে, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, আদ্য প্রাণী, বা অন্য একটা অপশন দিয়ে দিল, বা দিতে পারে যে ম্যালেরিয়া কোন জীবাণু দ্বারা আক্রমণ হয়, তো তখন কি বলবে আদ্য প্রাণী দ্বারা আক্রমণ হয়, আর ম্যালেরিয়ার যে জীবাণুটার নাম প্লাজমোডিয়াম ভাইভক্স। চলো আমরা যাই 9 নম্বর কোশ্চেনে। 9 নম্বর কোশ্চেন কি রয়েছে, যে জিনের বহিঃপ্রকাশে জীবের মৃত্যু হয় তাকে কি বলা হয়? অটোজোমাল জিন, লেথাল জিন, অঙ্কোজিন, হোল্যান্ড্রিক জিন। এই প্রশ্নের যে সঠিক আনসার হয়ে যাবে সেটা হবে লেথাল জিন। লেথাল জিনের বহিঃপ্রকাশ ঘটলে তখন জীবের মৃত্যু ঘটে যায়। তো চলো 10 নম্বর কোশ্চেনে যাই। 10 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, রক্ত হলো এক প্রকার তরল ড্যাশ। 4টে অপশন রয়েছে, পেশি কলা, আবরণী কলা, যৌগ কলা নাকি স্নায়ু কলা। রক্ত হলো এক প্রকার ক্ষারীয় তরল যৌগ কলা, তো এখানে যৌগ কলা সঠিক আনসার হয়ে যাবে। তো এই যৌগ কলা কেন বলা হয়? রক্ত ভ্রূণের মেসোড্রাম স্তর থেকে উৎপন্ন হয়। ভ্রূণের 3টে স্তর থাকে, এক্টোড্রাম, এন্ডোড্রাম আর মেসোড্রাম। সেই মেসোড্রাম স্তর থেকে উৎপন্ন হয় বলে রক্তকে তরল যৌগ কলা বলা হয়। চলো এরপরে 11 নম্বর কোশ্চেনে দেখো, ক্রায়ো সংরক্ষণে নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয়? তরল অক্সিজেন, তরল নাইট্রোজেন, তরল কার্বন ডাইঅক্সাইড, তরল মিথেন। ক্রায়ো সংরক্ষণে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়। -190°C উষ্ণতায় এই তরল নাইট্রোজেনে বিভিন্ন বীজ, ফুলের পরাগরেণু এগুলো সংরক্ষণ করা হয়, তাকেই ক্রায়ো সংরক্ষণ বলা হয়, বা জিন এগুলো সংরক্ষণ করা হয়। এই ক্রায়ো সংরক্ষণ হলো এক প্রকার এক্স-সিটু সংরক্ষণ। এক্স-সিটু সংরক্ষণ এগুলোতে পরীক্ষায় এগুলো প্রচুরই আসে, যে ক্রায়ো সংরক্ষণ কোন প্রকার সংরক্ষণ, এক্স-সিটু না ইন-সিটু, তখন বলবে এক্স-সিটু সংরক্ষণ। আর ক্রায়ো সংরক্ষণের থেকে কোশ্চেন প্রায়বারে তোমরা দেখতে পাবে, এখানে নাইট্রোজেন ব্যবহার করা হয়, কত ডিগ্রি উষ্ণতায় ব্যবহার করা হয়, বিভিন্ন ভাবে কোশ্চেনগুলো ঘুরিয়ে একই কোশ্চেন থাকে ঘুরিয়ে ঘুরিয়ে। চলো আমরা যাই পরের কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন কি রয়েছে, কোন রোগকে ব্ল্যাক ডেথ বলা হয়? ব্ল্যাক ডেথ নামে অভিহিত করা হয় কোন রোগকে? প্লেগ, যক্ষা, কলেরা নাকি হাম। এখানে সঠিক আনসার কি হয়ে যাবে? প্লেগ। প্লেগকে ব্ল্যাক ডেথ বলা হয়। প্লেগ যে ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হয় সেই ব্যাকটেরিয়াটার নাম আর্সিনিয়া পেস্টিস। আর্সিনিয়া পেস্টিস এই ব্যাকটেরিয়া দ্বারা প্লেগ সংক্রামিত হয়। চলো আমরা যাই
13 নম্বর কোশ্চেনে কি রয়েছে দেখো, মানব দেহের সব থেকে বড় অস্থি কোনটি? টিবিয়া, রেডিয়াস, হিউমেরাস, ফিমার। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে ফিমার। আমাদের কোমর থেকে হাঁটু পর্যন্ত যে অস্থিটি রয়েছে সেই অস্থির নাম ফিমার, আর এটা মানব দেহের সব থেকে বড় অস্থি। 14 নম্বর কোশ্চেন দেখো, ড্রিঙ্কার্স ডিজিজ কাকে বলা হয়? চারটে অপশন রয়েছে, কোন রোগকে বলা হয়? ডিহাইড্রেশন, পলিডিপসিয়া, নকচুরিয়া, পলিইউরিয়া। এই প্রশ্নের যে সঠিক আনসার হয়ে যাবে এটা ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন যখন হয় তখন প্রচুর পরিমাণে জল তেষ্টা পায় এবং জল খেতে হয়, সেই জন্য এটাকে বলা হচ্ছে ড্রিঙ্কার্স ডিজিজ। চলো আমরা 15 নম্বর কোশ্চেনে যাই। 15 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, এটিপি এর জন্য কোনটি সঠিক? এটিপি এনজাইমের প্রস্থেটিক গ্রুপ, এটিপি একটি এনজাইম, এটিপি এনজাইমের জৈব আয়ন, এটিপি একটি কোএনজাইম। এটিপি একটি কোএনজাইম রূপে কাজ করে। এখানে সঠিক অপশন হয়ে যাবে চারেরটা। তাহলে 16 নম্বর কোশ্চেন দেখি। 16 নম্বর কোশ্চেনে কি রয়েছে, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হলো নন্দাদেবী, নীলগিরি, শিমলিপাল নাকি সুন্দরবন? ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটাকে বলা হয়? নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, নীলগিরি কত খ্রিস্টাব্দে এটা বায়োস্ফিয়ার রিজার্ভ হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল? এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ এটা 1986 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। আর এটা কোন স্টেটে অবস্থিত? তামিলনাড়ু, কর্ণাটক আর একটা কেরালা। এই তিনটে স্টেট নিয়েই অবস্থিত এই যে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, আর এই তিনটে স্টেটই পড়ে ওয়েস্টার্ন ঘাট হটস্পটের মধ্যে। ওয়েস্টার্ন ঘাট এটা অনেক সময় দেয় নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন হটস্পটের অন্তর্গত, কি বলবে? ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাট যে হটস্পট রয়েছে তার অন্তর্গত নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, প্রতিষ্ঠিত হয়েছিল 1986 খ্রিস্টাব্দে। এটা তিনটে স্টেটে অবস্থিত, তামিলনাড়ু, কর্ণাটক আর কেরালা। চলো আমরা যাই পরের কোশ্চেনে। 17 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, লজ্জাবতী পাতার মুদে যাওয়া কি ধরনের চলন? কেমোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক আর ফটোন্যাস্টিক। লজ্জাবতী পাতাকে যখন আমরা স্পর্শ করি সেই জন্য স্পর্শ করার ফলে সেটা মুদে যায়। তো এই স্পর্শ কথাটির অর্থই হচ্ছে গিয়ে সিসমো, সেই জন্য এই চলনটাকে বলা হয় সিসমোন্যাস্টিক চলন। অপশন 2 এরটা হয়ে যাবে সঠিক আনসার। 18 নম্বর কোশ্চেন দেখো। 18 নম্বর কোশ্চেন কি রয়েছে, মাইটোসিস বিভাজনের কোন দশায় অ্যানাফেজীয় চলন দেখা যায়? রয়েছে চারটে অপশন, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ নাকি টেলোফেজ। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে, দেখো এখানে কোশ্চেনের মধ্যেই আনসার রয়েছে অ্যানাফেজীয় চলন বলেছে, তার মানে অ্যানাফেজীয় চলন অ্যানাফেজ দশাতেই দেখা যাবে। অ্যানাফেজ দশাতে যখন ক্রোমোজোম গুলো, সিস্টার ক্রোমাটিড গুলো একে অপরের থেকে দূরে সরে যায় বা মেরুর দিকে চলে যায়, সেটাকে অ্যানাফেজীয় চলন বলা হয়। এই সময় একটা নতুন বেমতন্তু গঠিত হয় যেটাকে বলা হয় ইন্টারজোনাল তন্তু। এগুলো মনে রাখবে, ইন্টারজোনাল তন্তু এই অ্যানাফেজীয় চলনে নতুন ভাবে গঠিত হয়। একটা সিস্টার ক্রোমাটিড থেকে আরেকটা সিস্টার ক্রোমাটিডের মাঝখানে যে বেমতন্তু গঠিত হয় সেটাকে বলা হয় ইন্টারজোনাল তন্তু। চলো আমরা 19 নম্বর কোশ্চেনে যাই। 19 নম্বর কোশ্চেন কি রয়েছে, হিম হলো এক প্রকার ড্যাশ, কোএনজাইম, অ্যাপোএনজাইম, প্রোস্থেটিক গ্রুপ নাকি হলোএনজাইম। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে হিম হলো এক প্রকার প্রোস্থেটিক গ্রুপ। এই হিম গ্লোবিন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে হিমোগ্লোবিন তৈরি করে, তো এটা প্রোস্থেটিক গ্রুপ হিসাবে কাজ করে। চলো আজকে লাস্ট কোশ্চেন 20 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, কোষের মধ্যে কোন পর্দা সব থেকে বেশি থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পর্দা নাকি নিউক্লিয়ার পর্দা নাকি গলজি পর্দা নাকি প্লাজমা পর্দা? দেখো আমাদের যে কোষ রয়েছে, প্রাণী কোষ হোক বা উদ্ভিদ কোষ হোক, এই কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে একটা জায়গায়, আর এই নিউক্লিয়াসের যে নিউক্লিয় পর্দা থেকে উৎপন্ন হয়ে এই যে এন্ডোপ্লাজমিক জালিকা এইভাবে বিভক্ত করে সাইটোপ্লাজমকে বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত করে, আর সেই প্রকোষ্ঠগুলোতে বিভিন্ন কোষীয় অঙ্গাণু অবস্থান করে। সাইটোপ্লাজমকে বিভিন্ন প্রকোষ্ঠে যে ভাগ করে বলে এই পর্দাটাই সব থেকে বেশি পরিমাণে থাকে কোষের মধ্যে, সেই জন্য এখানে সঠিক আনসার হয়ে যাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দাটা কোষের মধ্যে সব থেকে বেশি থাকে। এটা কিন্তু নিউক্লিয় পর্দা থেকে উৎপন্ন হয় এবং কোষ পর্দা পর্যন্ত বিস্তৃত থাকে, কোষের সাইটোপ্লাজমকে অনেকগুলো প্রকোষ্ঠে বা অনেকগুলো ভাগে বিভক্ত করে। তো আজকের ক্লাস এতটা পর্যন্তই। তোমাদের ক্লাসটা কেমন লাগলো এবং ইনফরমেশনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
আর কোশ্চেন আনসারগুলোও তোমরা যারা পারবে কমেন্ট করে জানিও। ক্লাস অবশ্যই তোমরা ক্লাসটাকে পুরোটা দেখার জন্য ধন্যবাদ। আজকে এতটাই। আবার পরবর্তী ক্লাসে বা পরের সপ্তাহে তোমাদের জন্য এরকম আবার একটা নতুন কোশ্চেন আনসার সিরিজ নিয়ে আসবো। আর যেমন টপিক ওয়াইজ ক্লাস চলছে সেটাও চলবে। তো আজকে এতটাই। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। টাটা। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।